নমস্কার সমস্ত শ্রোতা বন্ধুকে আমার প্রচেষ্টায় স্বাগত। আজ নিয়ে এসেছি সুবোধ ঘোষের লেখা কৌন্তেয়। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা পাশে থাকলে তবেই তো আমার প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে পারব। শুরু করছি। কৌন্তেয়। কোনো কালে ওর গায়ের রং বেশ ফর্সা টুকটুকে ছিল বলে মনে হয়। এখন অবশ্য রোদে পুড়ে আর জলে ভিজে একেবারে তামাটে হয়ে গিয়েছে। ওর নাম মিস সুহাসিনী পল। ছেঁড়া একটা শাড়িকে, তাও আস্ত একটা শাড়ি নয়, শাড়ির আধখানা একটা টুকরোকে গাউনের মতো ভঙ্গিতে গায়ে জড়িয়ে তার উপর লম্বা একটা গরম কোট চাপিয়ে পথে পথে হেঁটে বেড়ায় মিস সুহাসিনী পল। আজ ওর বয়স 60-এর কম হবে না, এবং বুড়োরা বলে থাকেন যে বছর 30 আগেও ওই সুহাসিনী পলকে আস্ত সিল্কের গাউন পরে আর চকচকে হাই হিল জুতো ঠকঠকিয়ে এন্টালির বাজারে মুরগি আর ফুলকপি কিনতে তারা দেখেছেন। এখন পথ চলতে গিয়ে মিস সুহাসিনী পলের জীর্ণ শীর্ণ ছোট্ট চেহারাটা ঠুকঠুক করে কাঁপে। শীত, গ্রীষ্ম, বর্ষা, গায়ের উপর সব সময় ওই লম্বা গরম কোট। গরম কোটের সারা গায়ে এখানে ওখানে পশম ঝরে গিয়েছে, ঘিয়ে ভাজা কুকুরের ছালের মতো দেখতে। পুরুষ মানুষের পায়ের একজোড়া জুতো, তাও ছেঁড়া আর রংচটা, সুহাসিনী পলের দুপায়ে যেন আলগা হয়ে লেগে রয়েছে। মাথার সব চুলই সাদা, সেই সাদা চুলের খোপার উপর কালো একটা চিরুনি গোজা। সেই চিরুনির সব দাঁতের প্রায় অর্ধেকই ঝরে পড়ে গিয়েছে। ফ্যাকাশে একটা ছাতা আছে, আর আছে ময়লা একটা ঝোলা। এই দুটি বস্তুও মিস সুহাসিনী পলের দুই হাতের দুটি প্রয়োজনের শোভা। কিন্তু ওই ময়লা ঝোলার ভিতরে আর একটি যে বস্তু আছে, সে বস্তুটি জীর্ণ শীর্ণ নয় এবং ছেঁড়া ময়লাও নয়। বেশ সাদা আর বেশ চকচকে কতগুলি ছোট ছোট কার্ড। কার্ডের ওপর কালো হরপে ছাপা নাম মিস সুহাসিনী পল। বেশ একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে মিস সুহাসিনী পল। মুখের শুকনো চামড়ার ভাঁজে ভাঁজে যেন ভারবাহী বৃদ্ধ পশুর মতো একটা জীবনের যত ক্লান্তি আর বিরক্তি ফুটে উঠেছে। যেন পায়ের নল খুলে গিয়েছে। সুহাসিনী পলের দু পায়ের নড়বড়ে জুতো দুটোর দিকে তাকালে তাই মনে হয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে আর দু পায়ের নড়বড়ে জুতো হ্যাচড়াতে হ্যাচড়াতে পথ চলতে থাকে মিস সুহাসিনী পল। কোনো একটা বাঙালি পাড়ার ভেতরে গিয়ে ঢুকতে হবে এবং বেছে বেছে ভালো ভালো বাড়িগুলোর দরজার কাছে গিয়ে দাঁড়াতে হবে। এই হলো মিস সুহাসিনী পলের নিত্যদিনের কর্মসূচি। তাই বড় রাস্তার উপর আর বেশিক্ষণ নয়, হয় ডাইনে নয় বাঁয়ে কোনো একটা ছোট রাস্তা কিংবা গলি ধরে চলতে থাকে সুহাসিনী পল, এবং হঠাৎ থেমে মুখ তুলে তাকায়। হ্যাঁ, টাকা পয়সা আছে বাড়িতে। কল্পনাও করে ফেলতে পারে সুহাসিনী পল এই বাড়ির মনের ভেতর দয়ামায়াও আছে বোধহয়। তালতলার ওই গলিতে দত্তবাবুর বাড়ির ভেতরে ঢুকে পড়ে সুহাসিনী পল। প্রথম ঘরের ভিতরে চেয়ারের উপর বসে রয়েছে এক যুবক। এগিয়ে যায় সুহাসিনী পল। যুবকের চোখের কাছে নাম ছাপানো একটা কার্ড আচমকা এগিয়ে দিয়ে অভিবাদন জানায় সুহাসিনী পল। গুড মর্নিং মাই বয়। কি চাই আপনার? চ্যারিটি। ওল্ড লেডি আপনার কাছ থেকে চ্যারিটি আশা করে। মাত্র একটি 10 টাকার নোট, তার বেশি কিছু নয়। কোনো কোনো বাড়ির লোক হেসে ফেলে, আবার কোনো কোনো বাড়ির লোক বেশ বিরক্ত হয়। কিন্তু বিরক্ত হোক কিংবা হেসেই ফেলুক, সকলেই যেটুকু চ্যারিটি করে তার দাম 1 আনার বেশি নয়, বড়জোর 2 আনা। কিন্তু এই ইয়ং ম্যান চকচকে একটা আধুলিকে সুহাসিনী পলের চোখের সামনে তুলে ধরল। সুহাসিনী পল তবুও অপ্রসন্নভাবে মুখ বাঁকা করে বলতে থাকে, তুমি এ কি করছো জেন্টেলম্যান? আমি সত্যিই তো একটা বেগার ওম্যান নই। তোমার কাছ থেকে ওই সামান্য একটা হাফ রুপি আমি আশা করি না। এর বেশি হবে না, ইচ্ছে হলে নিন নয়তো চলে যান।
সুহাসিনী পল গম্ভীরভাবে বলে, এত কড়া কথা বলো না ইয়ং ম্যান। ওল্ড লেডি তোমার কাছ থেকে একটু রেসপেক্ট আর কার্সি আশা করে, এর বেশি দিতে পারবো না। সুহাসিনী পলের অলস ও শিথিল দুই চক্ষুর তারা দুটো যেন ধিকি ধিকি করে জ্বলতে থাকে। তুমি বোধহয় জানো না যে আমার লেট গ্র্যান্ডফাদার হলেন দি ফার্স্ট ইন্ডিয়ান ড্রিল মাস্টার অফ ইন্ডিয়া। তুমি বোধহয় জানো না যে আমার ফাদার মোহিত পল সিমলার সবচেয়ে বড় পোল্ট্রির মালিক ছিলেন। তুমি নিশ্চয়ই জানো না যে আমি 30 বছর আগে তোমার এই বাড়ির সামনে ওই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি চড়ে বেড়াতে গিয়েছি। সেই মানুষকে তুমি সামান্য হাফ রুপি দিয়ে তাড়িয়ে দিতে চাইছো? যুবক বলে, এত কথা শুনবার আমার সময় নেই। আপনি যদি... আর বেশি বলতে হয় না। মিস সুহাসিনী পল তার গলার স্বরে যেন একটা কটকটে অভিমান কাঁপিয়ে বলে ওঠে, বেশ, তবে তাই হোক। গড ব্লেস ইউ। হাত বাড়িয়ে খপ করে আধুলিটা তুলে নিয়ে ঝোলার ভিতর ফেলে দেয় সুহাসিনী পল, আর এক মুহূর্ত দেরি না করে চলে যায়। তারপর আবার সে নড়বড়ে জুতো হ্যাচড়াতে হ্যাচড়াতে পথ চলতে থাকে। 8 আনা দিয়েছে এই বাড়ির ইয়ং লোকটা, মন্দ কি? আবার আসতে হবে এই বাড়িতে, কারণ 1 আনা 2 আনার বেশি দেবার মতো লোক এই পৃথিবী থেকে সরেই গিয়েছে। এইভাবে নানা পাড়ায় যত ভালো ভালো চেহারার বাড়িতে চ্যারিটি যেচে বেড়ায় ওল্ড লেডি সুহাসিনী পল। কোনো কোনো পাড়ায় হঠাৎ পথের উপর দাঁড়িয়ে তীব্রস্বরে চেঁচিয়ে ওঠে, কারণ একটা কুকুর ক্রুদ্ধ হয়ে ছুটে এসে সুহাসিনী পলের ছাতা কামড়ে ধরেছে। পাড়ার ছেলেরা দৌড়ে এসে কুকুরটাকে লাথি মেরে তাড়িয়ে দেয়, কিন্তু সুহাসিনী পল শান্ত হয় না। আধ ঘন্টা ধরে পথের উপর সেখানে দাঁড়িয়ে আর চেঁচিয়ে পাড়াটাকে নানা রকম অভিশাপ আর ধিক্কার দিয়ে তারপর অন্য পাড়ার দিকে চলে যায়। আর একটা বাড়ি, এই বাড়ির দরজার কাছে গিয়ে সুহাসিনী পল একটা মহৎ উদ্দেশ্যের কথা ব্যক্ত করে। 10-12টা ছোট ছোট অনাথ শিশুকে বাঁচিয়ে রাখতে হবে। মানুষ জাতিকে একটু সার্ভিস না দিতে পারলে মনে শান্তি নিয়ে মরতে পারবে না সুহাসিনী পল। তাই তো এই বুড়ো বয়সে লোকের কাছ থেকে এত অপমান সহ্য করেও দরজায় দরজায় ঘুরে চাঁদা চাইতে হয়। মাত্র 10 টাকা চাঁদা চায় সুহাসিনী পল। বাড়ির লোক 1 আনা পয়সা দিয়ে বিদায় করে দেয়। আবার পথ চলতে থাকে সুহাসিনী পল। কিন্তু সন্ধ্যের পর আর এইসব পাড়ার ভিতরে কোথাও তাকে দেখা যায় না। ঠিক সন্ধ্যের সময় কোনো কোনো লোকের চোখ হঠাৎ দেখতে পায় এন্টালি বাজারের কাছে একটা ল্যাম্পপোস্টের পাশে দাঁড়িয়ে ঝোলার ভিতর নানা রকম জিনিস ভরছে সুহাসিনী পল। সেই সব জিনিসের মধ্যে একটা পাউরুটি আর দেশি মদের ছোট্ট একটা বোতলও দেখা যায়। তারপর কোথায় চলে যায় মিস সুহাসিনী পল। এন্টালি বাজারের দোকানদারেরাও ঠিক বলতে পারে না কোন দিকের কোন গলিতে থাকে ওই ভিক্ষুক বুড়িটা। যেখানেই থাকুক, এন্টালি বাজারের কাছাকাছি কোনো পাড়াতে সকাল, দুপুর ও বিকেলে ওই বুড়িকে দেখতে পাওয়া যায়। মাঝে মাঝে কোনো বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রাগ করে একটা হল্লাও জাগিয়ে তোলে। 1 আনাও নয়, মাত্র 2 পয়সা দিয়েছে ওই এত বড় একটা বাড়ি। সুহাসিনী পল বাড়ির চেহারাটার দিকে তাকিয়ে তার শিথিল চক্ষু দুটোর অলস তারা দুটোকে ধিকি ধিকি করে জ্বালিয়ে চেঁচাতে থাকে, ওই বাড়ির ওই মোটা থাম কি কোনোদিনও ধুলো হয়ে যাবে না? ওই গাড়ির চাকা কি কোনোদিন ভেঙে পড়বে না? টাকা পয়সা থাকতে যারা চ্যারিটি করে না তারা নরকে যাবে, তাদের টাকা পয়সাকে ডেভিলে খাবে। আবার পথ চলতে থাকে সুহাসিনী পল এবং মনে পড়ে তালতলার সেই বাড়িটাই সবচেয়ে ভালো বাড়ি। সেই বাড়ির সেই ইয়ং জেন্টেলম্যান একটা আধুলি দিয়েছিল। ওই বাড়ির মনে সত্যিই একটু চ্যারিটি আছে। এখান থেকে বেশি দূরে নয় তালতলা, পৌঁছে যেতেও বেশি দেরি হয় না। মাঝ দুপুরে তালতলার সেই গলি বেশ নিস্তব্ধ হয়ে রয়েছে। বাড়ির ভেতর ঢুকে সেই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পায় সুহাসিনী পল ইয়াং জেন্টেলম্যান নয়, তার বদলে এক প্রৌঢ়া লেডি চেয়ারের উপর বসে বই পড়ছেন। মিস সুহাসিনী পলের দিকে একবার চোখ তুলে তাকিয়েই মহিলা রাগ করে চেঁচিয়ে উঠলেন, তুমি আবার এসেছ?
সুহাসিনী পল বলে, না এসে উপায় কি, তোমাদের মতো ভালো মানুষের কাছ থেকে বেশি দয়া মায়া আশা করি। মহিলা বলেন, তুমি তো একটা ঠক, একটা মিথ্যেবাদী। মিস সুহাসিনী পলের শিথিল চোখের তারা ধিকি ধিকি করে জ্বলতে আরম্ভ করে। মহিলা বলেন, তুমি তো সেদিন আমার ছেলের কাছ থেকে আটানা ঠকিয়ে নিয়ে গিয়েছ। আমার ছেলে বোকা, কিন্তু আমি বোকা নই। চলে যাও এখান থেকে। সুহাসিনী পল মুখ বিকৃতি করে বীভৎসভাবে তাকায়। তুমি বুঝি খুব চালাক? হাতের বই বন্ধ করে আর সে বন্ধ বইয়ের উপর চোখের চশমা নামিয়ে প্রৌঢ়া বলেন, আমি জানি তুমি জোচ্চুরি করে বেড়াও, তুমি মদ খাও। সুহাসিনী পল তার ছেঁড়া গরম কোটের কলার খিমচে ধরে যেন একটা হিংস্র নিঃশ্বাসকে কোনো মতে চাপতে চাপতে চেঁচিয়ে ওঠে, তুমি দেখেছ? মহিলা বলে, আমার চাকর দেখেছে। সুহাসিনী পল বলে, চাকরকে এত বিশ্বাস না করে ভগবানকে বিশ্বাস করতে চেষ্টা করো, তোমার বয়স হয়েছে। মহিলা উঠে এসে সুহাসিনী পলের একটা হাত চেপে ধরেন, তারপর আস্তে একটা টান দিয়ে সুহাসিনী পলের থমকানো মূর্তিটাকে যেন উপড়ে নিয়ে গেটের দিকে চলে যেতে থাকেন। মহিলার হাতের টানের সঙ্গে সামাল দিতে গিয়ে নড়বড়ে জুতো জোরে হ্যাচড়াতে হ্যাচড়াতে চলতে থাকে সুহাসিনী পল, কিন্তু গেটের কাছে এসেই হুঙ্কার ছাড়ে সুহাসিনী পল। তুমি আটানা পয়সার জন্য আমাকে অপমান করলে, আমি অভিশাপ দিয়ে তোমার 8,000 টাকা শেষ করে দিতে পারি। তোমার কপাল। মহিলা গেটের দরজা বন্ধ করে দিলেন। শিউরে উঠে একটা চিৎকার করতে গিয়েই চুপ হয়ে যায় সুহাসিনী পল। দুই শিথিল চক্ষুর ধিকি ধিকি জ্বালা নিয়ে বাড়িটার সুখী চেহারার দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। ডাকাতের মতো লোভ নিয়ে কি যেন প্রতিজ্ঞা করছে সুহাসিনী পলের চতুর প্রবঞ্চক, ধূর্ত ও মিথ্যেবাদী জীবনের একটা সাহস। বোধহয় সত্যিই আজ বিশ্বাস করেছেন সুহাসিনী পল, একটা অভিশাপ দিয়ে এই বাড়ির 8,000 টাকা বের করে আনা যায়। এই বাড়ির বোকা ইয়াংম্যানের ওই ভয়ানক চালাক মায়ের অহংকারকে কাঁপিয়ে জব্দ করে দিতে পারা যায়, এমন অভিশাপ কি হয় না? দুপুর থেকে বিকেল পর্যন্ত তালতলার গলির দত্তবাবুর এই বাড়ির গেটের কাছে পথের উপর একটা জীর্ণ, অসহায় অথচ ভয়ঙ্কর ক্ষুব্ধ অভিসন্ধির মতো ঘোরাফেরা করতে থাকে সুহাসিনী পলের ভিক্ষুক মূর্তিটা। ওই চালাক মায়ের বোকা ছেলেকে একবার পেলে হয়, তারপর সুহাসিনী পল তার অভিশাপের অস্ত্র ছাড়বে। তারপর বোকা ছেলের হাত থেকে কয়েক হাজার টাকা আদায় না করা পর্যন্ত রেহাই দেবে না সুহাসিনী পল। মাধব দত্ত ইয়াংম্যান, জার্মানি থেকে ফিরে কলকাতার এক কারখানায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ করে। বাপ বেঁচে নেই, মায়ের একমাত্র ছেলে। ছেলের শ্রদ্ধায় আর ছেলের রোজগারের টাকায় সত্যিই সুখী হয়ে আছে মাধব দত্তের মায়ের মন। শুধু সুখে নয়, শান্তিতেও আছেন মাধব দত্তের মা, এবং রোজ দুপুরে চশমা পরে গীতা পাঠ করে আরও শান্তি লাভ করেন। বাড়ি ফিরছে মাধব দত্ত, সেই ইয়াংম্যান। সেই মুহূর্তে দুচোখ জলে ভাসিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটে আসে সুহাসিনী পল। মাই বয়, মাই বয়। বাড়ির গেটের দিকে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ায় মাধব। আশ্চর্য হয়। সুহাসিনী পল মাধব দত্তের মুখের দিকে করুণভাবে তাকিয়ে ফোঁপাতে থাকে। ভেবেছিলাম তোমাকে কোনো দিন বলবো না, কিন্তু আর না বলে থাকতে পারছি না। কি বলতে চান? তুমি নিশ্চয়ই জানো না কেন আমি তোমার বাড়িতে এসেছিলাম। মাধব বলে, জানি বই কি, টাকা চাইতে এসেছিলেন। সুহাসিনী পল বলেন, নো মাই বয়, আমি তোমায় দেখতে এসেছিলাম। কেন? তুমি যে আমারই ছেলে। মাধব ভ্রুকুটি করে। তার মানে? আপনি তো মিস সুহাসিনী পল। সুহাসিনী বলে, সেই জন্যই তো তোমাকে পরের কাছে ছেড়ে দিয়ে সারা জীবন আমার বুক উপসী হয়ে কাঁদছে। সে যে আমার জীবনের প্রায় 30 বছর আগে একটা ভুল ভালোবাসার লজ্জা। সম্মানের ভয়ে আমার সন্তানকে
চুপে চুপে অরফানেজে পাঠিয়ে দিতে হয়েছিল। মাধবের বুক থরথর করে কাঁপতে থাকে। বিস্ময়ের শিহরটা যেন শরীরের রক্তের ভিতরে ছুটাছুটি করছে। মাধব বলে, আমি বিশ্বাস করতে পারি না। সুহাসিনী বলে, জানি তুমি বিশ্বাস করতে পারবে না, কিন্তু যদি কোনো দিন বিশ্বাস হয় তবে। আর কোনো কথা না বলে চোখ মুছে সুহাসিনী পল চলে যাবার জন্য পা বাড়ায়। মাধব একটা 10 টাকার নোট পকেট থেকে বার করে বলে, এই নিন, কিন্তু ওইসব বাজে কথা আর কখনো বলবেন না। দপ করে যেন হেসে ওঠে সুহাসিনী পলের শিথিল চক্ষুর অলস তারা দুটো। 10 টাকায় আমার কি হবে? এতদিন পরে নিজের ছেলের কাছ থেকে হাত তুলে টাকাই যদি নেব, তবে 10 টাকা নেব কেন? না, নেব না, চাই না টাকা। বলতে বলতে চলে যায় সুহাসিনী পল। মাধব হাসে। মাধবের কথা শুনে মাধবের মাও হাসতে থাকেন। মাধবের মা বলেন, ভিক্ষুক বুড়িটা যে কত বড় ঠক তা তুই জানিস না, তাই সেদিন আটানা পয়সা দিলি, আর আজও তাকে আবার 10 টাকা দিতে গিয়েছিলি। দয়া করতে হয় ঠিকই, কিন্তু অপাত্রে দয়া করতে নেই। মাধব হাসে। সে কথা ভেবে হাসছি না, আমার ভাবতে হাসি পাচ্ছে। কি অদ্ভুত একটা মিথ্যে গল্প অনায়াসে কেঁদে কেঁদে বলে চলে গেল জোচ্চোর বুড়িটা। মাধবের মা গম্ভীর হন। তুই যে কত বড় বোকা তার প্রমাণ এই যে তুই জোচ্চোর বুড়িটার মিথ্যে গল্পটাকে বারবার ভাবছিস। মাধব তবু ভাবে, তাই তো ভাবছি, এরকম একটা মিথ্যে গল্প বলবার কি দরকারই বা ছিল ওর? মাধবের মায়ের চোখের চশমার কাছে ছোট একটা আতঙ্কের ছায়া যেন কেঁপে ওঠে। বোকা ছেলের মনের মধ্যে সত্যি সন্দেহ জাগলো নাকি কে ওর মা? গীতা বন্ধ করে চেঁচিয়ে ওঠেন মাধবের মা, তোমার মতো বোকার কাছ থেকে টাকা আদায় করা দরকার, তাই ওই অদ্ভুত গল্প ফেদে তোমার মতো বোকার মন ভোলাতে চায়। এইটুকু বুঝতে তোমার এত দেরি হয় কেন? আক্ষেপ করেন মাধবের মা। মানুষের জন্মের ঠিকানাই ভুল করিয়ে দিতে চায়, এ কি ভয়ঙ্কর বুড়ি রে বাবা। গীতার পাতা খোলবার আগে প্রতিজ্ঞা করেন মাধবের মা, আবার যদি বুড়িটা আসে তবে আমি পুলিশ ডেকে ওকে ধরিয়ে দেব। কিন্তু ওই প্রতিজ্ঞার পর প্রায় 1টা মাস পার হয়ে যায়। মিস সুহাসিনী পল তবু তালতলার দিকে আর আসে না। নিশ্চিন্ত হন মাধবের মা, কিন্তু মাধব মাঝে মাঝে ভাবে, আর আসে না কেন বুড়িটা? টাকা বাগাবার লোভে যখন এত বড় একটা অদ্ভুত গল্প তৈরি করে আর বলে দিয়ে চলে গেল, তখন টাকা বাগাবার জন্য চেষ্টা করতে আর আসে না কেন? কিংবা মরেই গেল? থাকে কোথায় বুড়িটা? ভাবতে গিয়ে হেসে ফেলে আর লজ্জাও পায় মাধব। কিন্তু কি আশ্চর্য, তবু আর একবার দেখতে ইচ্ছা করে বুড়িকে। বুড়ির গল্পটা যেন মাধবের শরীরের রক্তের মধ্যে গোপন কৌতুকের মতো শিরশির করছে। সেই ভুয়ো গল্পটা যেন ঠাট্টা করে বলছে, আহা, এখন এই প্রকাণ্ড কলকাতা শহরে কোন অলিগলির ভেতরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিক্ষে করে বেড়াচ্ছে মাধবের সত্যিকারের মা, বেচারা ওই সুহাসিনী পল। সুহাসিনী পলকে সত্যি খুঁজতে বের হয়নি মাধব। কিন্তু এন্টালি বাজারের কাছে পথের উপর হঠাৎ এক সন্ধ্যায় সুহাসিনী পলকে দেখতে পেয়ে চমকে উঠল মাধব। তারপর কাছে এগিয়ে গিয়ে হেসে ফেলল। কেমন আছেন আপনি? সুহাসিনী পল হঠাৎ যেন ভয় পেয়ে চমকে ওঠে। তুমি তুমি কোথা থেকে এলে মাই বয়? বেড়াতে বের হয়েছি, কিন্তু আপনি আমাদের ওদিকে যাওয়া একেবারে ছেড়ে দিলেন কেন? তোমার মা আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে বলেছে, তাই আর যেতে সাহস পাই না। কে বলেছে এই কথা? তোমাদের চাকর। মুখের হাসি রুমাল দিয়ে চেপে মাধব বলে, কিন্তু পুলিশের ভয়ে আপনি আপনার ছেলের কাছে যাবেন না, এ কেমন কথা? অবাক হয়ে 2 চোখ অপলক করে মাধবের মুখের দিকে তাকিয়ে থাকে সুহাসিনী পল। শিথিল চক্ষুর অলস তারা দুটো যেন অদ্ভুত এক বিস্ময়ে স্নিগ্ধ হয়ে গিয়েছে। গলার স্বরটা অদ্ভুতভাবে কাঁপতে থাকে। আস্তে আস্তে বলে সুহাসিনী পল, গুড, তুমি কি সত্যিই আমার গল্পটা বিশ্বাস করেছো মাই বয়? মনের হাসি মনের ভিতরে চেপে মাধব বলে, নিশ্চয়ই বিশ্বাস করি।
ঝিকঝিক করে সুহাসিনী পলের ঘোলাটে চোখের তারা, যেন ঝিকঝিক করছে এক ভিক্ষুক বুড়ির ধূর্ত মনের মতলব। বুঝতে পারে মাধব, বুড়ির মনের হতাশ অভিসন্ধিটা আবার আলোর আশা দেখতে পেয়ে টাকা বাগাবার লোভেতে আর খুশিতে চমকে উঠেছে। সুহাসিনী পল বলে, তাহলে আমি এখন কি করি? কি করতে চান? সুহাসিনী পল বলে, তুমি শুধু 1 মিনিট দাঁড়িয়ে থাকো মাই বয়, আমি এক্ষুনি আসছি। ঝোলা হাতরে পয়সা বার করে সুহাসিনী পল। জুতো হ্যাচড়াতে হ্যাচড়াতে ছুটে গিয়ে সামনের দোকান থেকে 2টি মোড়ক হাতে নিয়ে ফিরে আসে। মাধব বলে, এগুলি কি কিনলেন? সুহাসিনী বলে, চা আর চিনি, তোমাকে একটু চা খাওয়াতে চাই, একটু কষ্ট করো মাই বয়। বেশি দূর নয়, ওই পানের দোকানের পিছনে গলির ভিতরে একটি বাড়িতে আমার একটি কেবিন আছে, সেখানে আমি থাকি, আমার সঙ্গে এসো। জুতো হ্যাচড়াতে হ্যাচড়াতে আর খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে যেতে থাকে বুড়ি সুহাসিনী পল। অদ্ভুত মজার আর মিথ্যার একটা নির্লজ্জ গল্প যেন খুঁড়িয়ে হাঁপিয়ে আর মরিয়া হয়ে এগিয়ে চলেছে। বুড়ির এই ধূর্ত অভিনয়ের চরমটুকু দেখবার জন্য মাধবের মনটাও যেন একটা কঠিন লোভের টানে পিছু পিছু চলতে থাকে। মিস সুহাসিনী পলের কেবিন যেমন হওয়া উচিত ঠিক তেমনি একটা কেবিন। পুরনো একটা দোতলা বাড়ির সিঁড়ির বাঁকের পাশে যেন এক টুকরো অন্ধকার চট দিয়ে ঘেরা। চট সরিয়ে ঘরের ভিতর ঢুকে কেরোসিনের বাতি জ্বালে সুহাসিনী পল। শূন্যে একটা প্যাকিং বাক্সের দিকে তাকিয়ে সুহাসিনী পল বলে, বসো মাই বয়। কেটলি হাতে নিয়ে গরম জল আনতে চলে গেল সুহাসিনী পল। কোথায় গেল কে জানে। মাধব একবার পকেটে হাত দিয়ে দেখে কিছু টাকা আছে কি না। যাবার সময় বুড়ি তো হাত পেতে বেশ মোটা রকম টাকা চেয়ে বসবে, কিছু তো দিতেই হবে। সেদিন 10 টাকার নোট নিতে রাজি হয়নি বুড়ি, আজ যে 10 টাকা চেয়ে অনেক বেশি আশা করে এই চা খাওয়াবার ফাঁদ পেতেছে। 25 টাকা আছে পকেটে, কে জানে 25 টাকায় খুশি হবে কিনা বুড়ি। বুড়ির সঙ্গে একটা তামাশা করার লোভে এই ছন্নছাড়া অন্ধকারের বিবরের মধ্যে না এলেই ভালো ছিল। গরম জল কেটলিতে ভরে নিয়ে ফিরে আসে সুহাসিনী পল। চা তৈরি করে, ঝোলার ভিতর থেকে পাউরুটি বের করে তারপর ছুরি দিয়ে ছোট ছোট স্লাইস করে কাটতে থাকে। ঘরের কোণে রয়েছে অনেকগুলি শিশির স্তূপ, তার ভিতর থেকে একটা শিশি বের করে নিয়ে এসে চামচ দিয়ে চেঁচে চেঁচে জেলি বার করে সুহাসিনী পল। খেতে খুব খারাপ লাগবে না মাই বয়। ঝোলার ভেতর থেকে হাতড়াতে একটা কলা বের করে সুহাসিনী পল। আগে কলা দিয়ে রুটি খেয়ে নাও, তারপর জেলি খেও। বেশ ভালো অভিনয় করছে সুহাসিনী পল, কোনো খুঁত নেই। জীর্ণ শীর্ণ 2টি হাত নেড়ে চেড়ে যেন 2 হাতের যত উপসী স্নেহ ঢেলে দিয়ে ভাঙা ডিশের উপর খাবার সাজায় সুহাসিনী পল। তারপর ডিশটা মাধবের হাতের কাছে এগিয়ে দিয়ে বলে, খাও। আপত্তি করে না, ঘেন্না করে ঠেলে সরিয়ে দেবার সাহসও হয় না। চুপ করে আনমনার মতো উদাস চোখ নিয়ে খাবার খেতে থাকে মাধব। গরম চায়ে চুমুক দিতেই মাধবের চোখ দুটো যেন একটা কুয়াশার ধাঁধার মধ্যে পড়ে ছটফট করে ওঠে। চোখ দুটো হঠাৎ ঝাপসা হয়ে উঠেছে, তাই বোধহয় কেরোসিন বাতির টিমটিমে আলোটা একেবারে ঝাপসা দেখায়। অস্বস্তি বোধ করে মাধব, হাঁসফাঁস করে বুকের ভেতর একটা ভয়াতুর নিঃশ্বাস। চায়ের কাপ হাতে নিয়ে চুপ করে বসে থাকে মাধব। কি ভয়ঙ্কর সুহাসিনী পলের এই কেবিন! চট জড়ানো বিছানার একটা নোংরা স্তূপ, তোবড়ানো একটা টিনের বাক্স আর একরাশ ছেঁড়া ছেঁড়া জামা কাপড়। ঘরের জিনিসগুলো যেন আবছা অন্ধকার জড়িয়ে পিণ্ড পিণ্ড মাংস আর নারীর মতো মাধবের প্রাণের চারদিক জুড়ে বেদনা ভরা জমকালো জঠর রচনা করে চলেছে। সত্যি ভয় পায় মাধব। সুহাসিনী পলের এই কেবিনের গর্তে যেন একটা শিশু প্রাণের মতো ধুকপুক করছে মাধবের 30 বছর বয়সের প্রাণ। না, এখানে আসাই উচিত হয়নি। তাড়াতাড়ি চা খেয়ে উঠে দাঁড়ায় মাধব। ব্যস্তভাবে সিঁড়ির তলার এই খুপড়ির গুমট থেকে বের হয়ে বাইরে এসে গলির উপর দাঁড়ায়।
সুহাসিনী পলও খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে কাছে দাঁড়ায়। মাথা দুলিয়ে মাধবের মুখের দিকে আবার কিছুক্ষণ অপলক চোখে তাকিয়ে তারপর হাসতে থাকে সুহাসিনী পল। যেন আহ্লাদে মাধবের গায়ের উপর ঢলে পড়তে চায় বুড়ি। চমকে পিছনে দুপা সরে যায় মাধব। মাধবের মাথাটা ধরবার জন্য হাত তুলেছে কেন বুড়ি? সত্যি চুমু খাবে নাকি বুড়ি? সুহাসিনী পল বলে, এইরকম ঠান্ডার রাতে এত পাতলা জামা গায়ে দিও না মাই বয়। প্রতি মাসে একবার করে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবে, রাত জেগে কাজ করবে না, সময় মতো খাবে আর ঘুমোবে। হেসে ফেলে মাধব। সুহাসিনী পল বলে, তুমি এত কাশছো বলেই বলছি। মনে হচ্ছে তুমি ভয়ানক দুষ্টু ছেলে, সময় মতো খাওয়া দাওয়া করো না। মাধব বলে, আচ্ছা আমি যাই এবার। সুহাসিনী পল যেন নিজের মনের খুশিতে ধন্য হয়ে আর জীর্ণ শীর্ণ চেহারাটাকে অদ্ভুত এক গর্বের গৌরবে শক্ত করে দাঁড় করিয়ে মাধবের দিকে তাকায়। এক হাত তুলে বিদায় দোলানি দুলিয়ে বলে, আচ্ছা মাই বয়, কিন্তু এখনও টাকা চাইছে না কেন বুড়ি? মাধব একটু আশ্চর্য হয় এবং অপ্রস্তুত হয়। কিন্তু সুহাসিনী পল সত্যি তার সেই ভয়ানক কেবিনের দিকে চলে যাচ্ছে দেখে ব্যস্তভাবে বলে ফেলে মাধব, কিছু টাকা নিন। খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিরে আসে সুহাসিনী পল। আস্তে আস্তে চোখ তুলে মাধবের মুখের দিকে তাকায়। কিসের জন্য টাকা দিচ্ছ মাই বয়? চ্যারিটি? হ্যাঁ, কিছু টাকা আপনাকে দেওয়া উচিত। সুহাসিনী পলের শিথিল চক্ষুর তারা দুটো আবার ধিকি ধিকি করে জ্বলতে আরম্ভ করে। আমাকে বকশিস দিচ্ছ? হ্যাঁ, 25 টাকা। সুহাসিনী বলে, তবে কি তুমি সত্যিই আমার গল্পটা বিশ্বাস করনি? মাধব বলে, ওসব কথা ছাড়ুন, ও তো একটা গল্প। সুহাসিনী বলে, ও এইবার বুঝলাম, চালাক মায়ের চালাক ছেলে। লোভী শকুনের মতো ছো মেরে মাধবের হাত থেকে নোটগুলি হাতে তুলে নিয়ে টলতে টলতে আর হাসতে হাসতে সেই অন্ধকারের বিবরে অদৃশ্য হয়ে যায় সুহাসিনী পল। মাধবও এক দৌড় দিয়ে বড় রাস্তার আলোর কাছে এসে দাঁড়িয়ে হাঁপ ছাড়ে। ভীরু মনটা যেন বিড়বিড় করে, উফ, আর একটু হলে মিথ্যুক বুড়িটা সত্যি মা বলিয়ে ছাড়ত।